গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষোভ বাড়ছে মানুষের, সমন্বয়হীনতাকে দুষছেন জ্বালানি বিশেষজ্ঞরা, অস্বীকার কর্তৃপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীকে পড়ে শোনানো হয়েছে রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়। ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার। করফাঁকি ও সম্পদ পাচারে অভিযুক্ত 2 লাখেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে মোসাক ফনসেকা। রয়েছে বাংলাদেশি 5টি প্রতিষ্ঠানের নাম। আগামী অর্থবছরে এডিপির আকার বাড়ছে প্রায় 16,500 কোটি টাকা। 7% জিডিপি ধরে রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, মত অর্থনীতিবিদদের। এবং কার্যকর উদ্যোগের অভাবে বিকাশ ঘটছে না কক্সবাজার সমুদ্র সৈকতের। সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ, বিভিন্ন কার্যক্রম গ্রহণের দাবি জেলা প্রশাসনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। দেশের গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে ভুগছে সাধারণ মানুষ। অধিকাংশ এলাকায় নিয়মিত 4-5 বার বিদ্যুৎ গেলেও কোথাও কোথাও গড়ে 5 ঘন্টাও থাকছে না সরবরাহ। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিদ্যুৎ সরবরাহের সঙ্গে সম্পৃক্ত বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই লোডশেডিং কমছে না বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোথাও কোথাও সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হলেও সংকট নেই বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। সূর্যের আগুনে পুড়ছে স্ত্রীর শরীর। ঢাকার ধামরাই উপজেলার গাওয়াইল গ্রামে 24 ঘন্টায় গড়ে 5 ঘন্টাও বিদ্যুৎ না থাকায় পরিশ্রান্ত স্বামীও। বৈদ্যুতিক পাখার আশা ছেড়ে তাই সহানুভূতির চোখ রাখছেন স্ত্রীর দিকে। বিদ্যুতের বিরামহীন লুকোচুরি থেকে শহুরে জীবন কিছুটা স্বস্তি পেলেও যন্ত্রণার সাগরে ভাসমান দেশের গ্রামীণ জনপদ। ধানের যখন শেষ চাল তখনও কারেন্ট থাকে নাই। ধান আইসে ওখানে নদীর ঠেলায় থাকুন জানা। গ্রামের বিদ্যুৎ অফিসে যে ফোন দেয় গ্রামের লোক, তো সেটাই ব্ল্যাক লিস্টে ফেলে দেয়। পরবর্তীতে সেই নাম্বার পাওয়া যায় না খুঁজে। প্রচন্ড গরমেও বিদ্যালয়ে আসা বন্ধ করেনি এসব কোমলমতি শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের দাবি, স্কুল চলাকালীন সময়ে আধা ঘন্টাও বিদ্যুৎ পাচ্ছেন না তারা। এতে চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন। বিদ্যুৎ না থাকায় বাচ্চাদের পড়াইতে অনেক সমস্যা হচ্ছে, বাচ্চারা প্রায় অসুস্থ হয়ে পড়ছে। তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো মতে ঘরে ধান উঠালেও নিয়মিত সেচের অভাবে অস্থিরতায় দিন পার করছেন উঠতি ফসলের চাষিরা। বিদ্যুৎ আপ ডাউন হয়, আর এই যে মোটরটা করছি 2-3 বার নষ্ট হয়ে গেল। ভুট্টা খেতে, পাট খেতে খুব পানির প্রয়োজন। পানি ঠিক মতো দিতে না পারা, কারেন্টের অভাবে আমাদের ফসলে অর্ধেক ধান অর্ধেক চিটা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই অতীতের মতোই দেখা দিচ্ছে তীব্র লোডশেডিং। একটা মনিটরিং ইউনিট করে এই জ্বালানি সরবরাহটা নজরদারি করা হয় এবং টাইম টু টাইম বিদ্যুৎ উৎপাদনটাকে মনিটরিং এর আওতায় আনা হয়, তাহলে আমি মনে করি যে খুব সমস্যা হওয়ার কথা না। সংকট নেই দাবি করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, ঝড়ের কারণে দেশের কোথাও কোথাও সাময়িকভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। যেহেতু আপনার সেচ মৌসুম নাই এই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে আমাদের চাহিদা আপনার 4000 কাছাকাছি থাকবে। আমরা আশা করছি এই পরিমাণ বিদ্যুৎ পাওয়াটা আমাদের জন্য কঠিন হবে না। প্রাকৃতিক যদি কোনো বিপর্যয় ঘটে, দ্রুততার সাথে এটাকে কাটিয়ে ওঠার জন্য এবং মানুষকে বিদ্যুৎ সরবরাহ যথাশীঘ্র করার জন্য আমাদের নির্দেশনা থাকে। তবে আসন্ন রমজানে বিদ্যুতের চাহিদার কথা চিন্তা করে এখনই যথাযথ প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। 71 মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর জোরদার করা হয়েছে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে কারাগারের সামনে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি সেখানকার অবস্থা জানতে চলে যাচ্ছি তার কাছে। ওমর, আপনি জানেন যে সর্বোচ্চ আদালতের মাধ্যমে নিজামীর ব্যাপারে সিদ্ধান্ত, সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ সেই সিদ্ধান্ত হচ্ছে যে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। এখন যেই প্রক্রিয়াটি বাকি আছে সেটি আসলে একটি রাষ্ট্রীয় প্রক্রিয়া। যে কোনো ধরনের এই ধরনের ফাঁসির আদেশের পরে যেটি হয়ে থাকে যে আসামিকে একটি সুযোগ দেওয়া হয়ে থাকে মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে। সেই ক্ষমা প্রার্থনার যে প্রক্রিয়া সেটির জন্যই এখন অপেক্ষা। এবং সেটি আমরা যতগুলো ফাঁসি হয়েছে, বিশেষ করে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে ফাঁসির রায়গুলো কার্যকর করা হয়েছে সেই ঘটনাগুলোর যদি আমরা যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে সেটি হচ্ছে যে ঢাকা জেলার পক্ষ থেকে একজন বা দুজন ম্যাজিস্ট্রেট আসেন এবং তিনি সেই আসামির সাথে সরাসরি দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাথে সরাসরি কথা বলেন এবং তার কাছে জানতে চান যে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রাণ ভিক্ষা চাইবেন কি চাইবেন না। তারপরে মূলত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই যদি ক্ষমা প্রার্থনার বিষয়টি আসে অর্থাৎ প্রাণ ভিক্ষা চান দণ্ডিত ব্যক্তি তাহলে সেটি রাষ্ট্রপতির কাছে জানানো হয় এবং সেটি পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি আসলে নিষ্পত্তি করা হয়। আর যদি দণ্ডিত ব্যক্তি যদি মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন না করেন তাহলেও সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তীতে দিনক্ষণ ঠিক করেন যে কখন সেই দণ্ডিত ব্যক্তির ফাঁসি বা দণ্ড কার্যকর করা হবে। এখন মূলত এখানে গণমাধ্যমের কর্মীরা যেই বিষয়টির জন্য অপেক্ষা করছেন যে কখন ঢাকা জেলার পক্ষ থেকে যে সেই ম্যাজিস্ট্রেট আসবেন। সকালবেলা আমি ঢাকা জেলার প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের নির্দেশনা পাননি ঢাকা কেন্দ্রীয় কারাগারে কোনো ম্যাজিস্ট্রেট পাঠানোর বিষয়ে। তবে আজ সকালে আমরা যেটি দেখতে পেরেছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত মহাকারা পরিদর্শক কর্নেল ইকবাল তিনি এসেছিলেন এবং তিনি বেশ কিছুক্ষণ সময় এখানে থেকে তিনি চলে গিয়েছেন। এছাড়াও এই এলাকায় অন্য যে কোনো ফাঁসির আগে বিশেষ করে আসামিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনার আগে যে ধরনের নিরাপত্তা এবং কড়াকড়ি থাকে তার চেয়ে এবার বেশি নিরাপত্তা এবং কড়াকড়ি দেখা যাচ্ছে। বিশেষ করে গণমাধ্যমের কর্মীদের আসা যাওয়ার বিষয়ে কড়াকড়ি রয়েছে এবং গণমাধ্যমের কর্মীরা লাইভ করার জন্য যেসব রাইজার ব্যবহার করেন সেই সব রাইজারও গত রাত থেকেই এখানে স্থাপন যাতে না করা হয় সেই ব্যাপারে পুলিশের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রামিম, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক। এর আগে গতকাল সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় মতিউর রহমান নিজামের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়। পরে এ রায় তাকে পড়ে শোনানো হয়। এর আগে সন্ধ্যা 6:45টায় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় থেকে রায়টি ঢাকা কেন্দ্রীয় কারাগার সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। গতকাল দুপুরে বিচারপতিদের সই শেষে আলবদর নেতা নিজামীর রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এখন প্রাণভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে সরকার। আফজাল হোসেনের রিপোর্ট। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজের 3 দিনের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ করল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার দুপুরে বিচারপতিদের স্বাক্ষর শেষে এই রায় প্রকাশিত হয়। 22 পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, 71-এ মতিউর রহমান নিজামীর অপরাধ ছিল জঘন্য এবং অমানবিক, যার একমাত্র সাজা মৃত্যুদণ্ডই প্রাপ্য। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এখন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার যৌক্তিক সময় পাবেন নিজামী, আর প্রাণ ভিক্ষা না চাইলে যে কোনো সময় রায় কার্যকর করতে পারবে সরকার। জেল কর্তৃপক্ষ তাকে জানাবেন যে তিনি যদি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চান, মার্সি পিটিশন করেন, তিনি তা করতে পারেন। এবং তিনি যদি মার্সি পিটিশন না করেন বা সিদ্ধান্ত নেন না করার, সেই ক্ষেত্রে পরবর্তী কার্যক্রম চলবে। অর্থাৎ তার এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করার জন্য জেল কর্তৃপক্ষ। সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার 5:10 রায় পৌঁছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর প্রায় 1.5 ঘন্টা পর রায়ের কপি পাঠানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার, জেলা ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট দপ্তরে। সন্ধ্যা 7টায় রায় পৌঁছায় কারাগারে। রাত 8:50 নিজামীকে রায় পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ। আলবদর নেতা নিজামীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে পঞ্চম কোনো ব্যক্তির চূড়ান্ত রায় কার্যকর করতে যাচ্ছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রিভিউ আপিল খারিজ হয়ে যাওয়ার পর পাকিস্তান সরকার উদ্বেগ প্রকাশ করায় দেশটির হাই কমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তানের হাই কমিশনার সুজা আলমকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে এই ধরনের বক্তব্য অগ্রহণযোগ্য। শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জামায়াত নেতা নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকায় তারা উদ্বিগ্ন। এ বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়াও তারা নজরে রাখছে। এছাড়া যুদ্ধাপরাধ বিষয়ে 1974 সালে করা চুক্তির প্রসঙ্গটিও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুজা আলমকে তলব করা হয়। এর আগেও একাধিকবার সুজা আলমকে ডেকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পুরো জিনিসটার কড়া প্রতিবাদ করেছি এবং আমাদের এই ব্যাপারে যে বক্তব্য আছে এর সাথে যে আমরা এগ্রি করি না, পাকিস্তানের যে ওয়েবসাইটে যে বক্তব্য দেওয়া আছে তার সাথে আমরা কোনোভাবে এগ্রি করি না এবং এই যে একজন যুদ্ধ অপরাধীর ব্যাপারে যেটা বার হয়েছে সেটা আমরা এগ্রি করি না, সেটা আমরা খুব স্পষ্টভাবে আমাদের যে বক্তব্য সেখানেও ধরেছি এবং আমরা যে ফর্মাল নোট দিয়েছি সেখানে আমরা সেটা তুলে ধরেছি। দেখছেন সময় সংবাদ। 16টি ইউনিয়নকে যুক্ত করে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আয়তন পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে রাজধানীর আয়তন বেড়ে প্রায় দ্বিগুণ হবে। গতকাল দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বৈঠকে চট্টগ্রামের পটিয়ার অধীন কর্ণফুলী থানাকে উপজেলা ঘোষণা করা হয়েছে। এর আগে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ক্যাডেট কলেজ আইন 2016 এর খসড়া ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। মেগাসিটি ঢাকা 400 বছরের পুরনো এ শহরে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে মানুষ, প্রয়োজনের তাগিদে নগরীর পরিধিও বেড়েছে সেই সাথে। সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের সভায় ঢাকার আশেপাশের 16টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 16টি ইউনিয়নের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 8টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনে 8টি নিয়ে রাজধানীর নতুন আয়তন পুনর্বিন্যাস করা হবে। মন্ত্রিসভার বৈঠক ও নিকার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী পরিষদ সচিব। ঢাকা মহানগরের চারিপাশে 16টা ইউনিয়ন আছে, আপনারা জানেন। এই 16টা ইউনিয়নকে মার্জ করে দেওয়া হয়েছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। 8টা উত্তরে 8টা দক্ষিণে। এখন ধরলে 129 বর্গ কিলোমিটার মতো ঢাকা শহরের সাইজ, এটা বেড়ে 270 বর্গ কিলোমিটার মতো হয়ে যাবে, ডাবলেরও বেশি। সচিব আরো জানান, রাজধানীর বাইরে চট্টগ্রামে পটিয়ার অধীন কর্ণফুলী থানাকে 490তম উপজেলা করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে ক্যাডেট কলেজ আইন 2016 এর খসড়া ও সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। বর্তমানে যে 12টি ক্যাডেট কলেজ আছে সেগুলোর পরিচালনা যেভাবে হয় সেটাকেই বাংলায় রূপান্তর করা হয়েছে। 64 সালের দি ক্যাডেট কলেজ অর্ডিন্যান্স 1964 নামে একটি আইন ছিল, ওই আইনকে অনুসরণ করে এ পর্যন্ত চলে আসছে। আইনটি যেহেতু পাকিস্তান আমলের এবং এর মধ্যে কিছু বিষয় ছিল যেটা তখনকার আমলের পাকিস্তান গভর্নমেন্টের রেফারেন্স রয়ে গেছে এখানে, এইসব কারণে এই আইনটাকে বাংলায় করে নিয়ে আসা হয়েছে। এদিকে রাজধানীর আয়তন বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দক্ষিণের মেয়র সাইদ খোকন বলেন, নাগরিক সেবা নিশ্চিতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। মূল রাজধানীতে যে সমস্ত সেবা আমরা প্রদান করে থাকি সেই একই সেবা কিভাবে প্রদান করতে পারি সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনার ডিটেলস করতে হবে। বিষয়টা খুব বড় একটা বিষয়, খুব স্মল বিষয় না। এক বাক্যেটাকে আসলে শেষ করা সম্ভব নয়। আমার সময়ের প্রয়োজন, আমার ভাবনার প্রয়োজন। আমাদেরকে বসে আলাপ আলোচনা করে পরিকল্পিতভাবে সেই এলাকাটাকে আমরা গড়ে তুলতে চাই। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে 16টি ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে এসব এলাকার বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করছেন এর ফলে রাস্তাঘাট নির্মাণ, গ্যাস, পানির সুবিধা দেয়া সহ অন্যান্য নাগরিক সেবা দ্রুত নিশ্চিত হবে। জোর দাবি থাকবো, সিটি কর্পোরেশনের ভিতরে যেগুলো প্রয়োজনীয়, যেগুলো দরকার, জনগণের সুবিধার্থে যেগুলো প্রয়োজন, ওগুলি যাতে আমাদের দ্রুত বাস্তবায়ন করা হোক। ইউনিয়ন ভিত্তিক ছিল, এখন সিটিতে ফলাইছে, ঠিক আছে। এখন আমাদের সমস্যা, অনেকই সমস্যা, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, সবই সমস্যা, রাস্তাঘাটও নাই। আমরা খুবই অবহেলিত। আমাদের এইগুলাই হলে আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। রাস্তাঘাট, গ্যাস এই আমরা চাই। আমরা দেখ সরকার সুযোগ দেখ, আবার সরকার যেমন চায় তা করবে। সময় সংবাদ আরো থাকছে। রাজশাহীর দুর্গাপুরে পুকুর কেটে বন্ধ করে দেওয়া হয়েছে খালের পথ। বিলের জমিতে পানি আটকে ক্ষতি হচ্ছে ফসলের, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বাংলাদেশের 5 প্রতিষ্ঠান সহ পানামা ভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কাছে সংরক্ষিত কর ফাঁকি ও সম্পদ পাচারের নেপথ্যে থাকা 2 লাখেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার প্রকাশিত পানামা পেপারসে বাংলাদেশের 35টি ঠিকানা উল্লেখ করে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম ICIJ তালিকায় থাকা বাংলাদেশের 5টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমান ইনকর্পোরেশন, ইসলামিক
সলিডারি শিপিং কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেক্সটাইল এজেন্সিস লিমিটেড, এসআর বাংলাদেশ হোল্ডিংস প্রাইভেট লিমিটেড এবং টেলিকম ডেভেলপমেন্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। এতে বিশ্বের বিভিন্ন অঙ্গনের বিভিন্ন অফশোর কোম্পানির ব্যাংক হিসেবধারীর মধ্যে 625 জন কানাডার নাগরিকের নাম রয়েছে। পানামা ভিত্তিক ওই আইনি প্রতিষ্ঠান কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের আইনি সহায়তা দিত। চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির তুলনায় আগামী অর্থ বছরে প্রায় 16,500 কোটি টাকা বাড়ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার। অর্থনীতিবিদরা বলছেন, এই হিসেব অনুযায়ী আগের বছরের তুলনায় টাকার অঙ্কে আকার বাড়লেও সরকারের মোট বাজেটের তুলনায় কমছে উন্নয়ন খাতে বরাদ্দের পরিমাণ। এই অবস্থায় আগামী অর্থ বছর 7% বা তার চেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যক্তিগত খাতে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ বাড়ানোয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। 2015-16 অর্থ বছরের ঘোষিত বাজেটে প্রথমবারের মতো 1,03,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে সরকার। পরে তা সংশোধিত বাজেটে কমে দাঁড়ায় 93,894 কোটি টাকায়। এরই ধারাবাহিকতায় এবারের 2016-17 অর্থ বছরের জন্য 1,10,264 কোটি টাকার এডিপি দিতে যাচ্ছে সরকার। এর মধ্যে 40,000 কোটি টাকা আসবে বিদেশি সহায়তা থেকে। এবারেও এডিপিতে প্রাধান্য পাবে পদ্মা সেতু, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ সরকারের হাতে থাকা বড় প্রকল্পগুলো। প্রবৃদ্ধির হারকে 7% উপরে নিয়ে যাওয়া, এটা হলো মূল প্রেরণা। যে খাতগুলোকে দ্রুত প্রবৃদ্ধি আনা যাবে সেগুলোর উপর প্রাধান্য থাকবে। বড় আকারে কয়েকটি প্রকল্প আগামী বাজেটে ধারণ করবে। এর মূল বিষয় হলো অবকাঠামো খাতকে দ্রুত আরো এগিয়ে নেওয়া। এবারের বাজেটে টাকার অঙ্কে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার বাড়লেও মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমছে এডিপিতে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চতর জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে প্রয়োজন হবে উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানোর। সেই সঙ্গে প্রকল্পগুলোর গুণগত মান ধরে রাখার দিকেও নজর দিতে হবে সরকারকে। টোটাল বাজেট যদি হয় 3,40,000 কোটি টাকা, যেটা শোনা যাচ্ছে, তাহলে সেই 1,10,000 কোটি টাকা হচ্ছে 32% অফ টোটাল বাজেট। তার মানে পাবলিক ইনভেস্টমেন্টের যে নর্মাল প্রপোর্শন ছিল সেটা কমে যাচ্ছে। এখন প্রাইভেট ইনভেস্টমেন্টের আপেক্ষিক ঘাটতি যদি হয় এবং পাবলিক ইনভেস্টমেন্টেরও আপেক্ষিক ঘাটতি যদি হয়, তাহলে বর্তমান গ্রোথ রেটের চেয়ে বেশি গ্রোথ রেট তো আর এক্সপেক্ট করা যায় না। চলতি অর্থ বছরে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকার পরও বাড়েনি ব্যক্তি খাতের বিনিয়োগ। বিশ্লেষকরা মনে করছেন, আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 7-এর ঘরে ধরে রাখতে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়ানোই হবে বড় চ্যালেঞ্জ। এই অর্থ বছরে আমরা দেখতে পাচ্ছি যে জিডিপি শতকরা হিসেবেও বেসরকারি খাতের বিনিয়োগের অংশ আগের বছরের থেকে কমে গেছে। শুধুমাত্র সরকারি বিনিয়োগের উপরে নির্ভর করে তার মাধ্যমে প্রবৃদ্ধি সচল রাখা এই কাঠামোটি কিন্তু দীর্ঘমেয়াদে খুব বেশি কাজের দেবে না। এছাড়া উন্নয়ন বাজেটে ধরা বিদেশি সহায়তার পরিমাণ নির্ধারণে সরকারকে আরো সতর্ক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তা না হলে আগামী বছরের সংশোধিত এডিপিতে বড় ধরনের সংস্কারের প্রয়োজন হতে পারেও বলে মনে করেন তারা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত রাত 9:15টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। জাতীয় রাজনীতি ও দলের সাংগঠনিক কাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসন দীর্ঘস্থায়ী করতেই বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ করতে চায় সরকার। গতকাল বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সংকট চলছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, জনগণের নির্বাচিত সরকার ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো উপায় নেই। বিচার বিভাগ তারা যখন তাদের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য তারা রায় দিচ্ছেন, তখন পার্লামেন্ট সেখানে তাদের বিরোধিতা করছে, কারণ তারা ওই একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করতে চায়। তারা বিচার বিভাগের স্বাধীনতাকে রক্ষা করতে চায় না। আজকের এই বাংলাদেশ যে সংকটে পড়েছে, একদিকে রাজনৈতিক সংকট, অন্যদিকে যে সাংবিধানিক সংকট, এই সংকটকে মুক্ত হলে
মুক্ত করতে হলে সত্যিকার অর্থেই জনগণের নির্বাচিত একটি সরকার ছাড়া এর কোনো বিকল্প নেই। বিএনপি জঙ্গিবাদ পুনরুত্থানের কারখানা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল রংপুরের তারাগঞ্জে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, যারা গুপ্ত হত্যা করছে তারা মানুষরূপী দানব, তাই তাদেরকে ধ্বংস করতে হবে। যারা গুপ্ত হত্যা করছে তারা মানুষরূপী দানব, সুতরাং মানব সমাজ রক্ষা করতে হলে গুপ্ত হত্যাকারী দানবদের ধ্বংস করা ছাড়া অন্য কোনো পথ নাই। খালেদা জিয়া এবং বিএনপি হচ্ছে জঙ্গিবাদ উৎপাদন এবং পুনরুৎপাদনের কারখানা। যদি জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ চান তাহলে জঙ্গিদেরও ধ্বংস করতে হবে। জঙ্গিবাদের উৎপাদনের কারখানা বিএনপি এবং খালেদা জিয়াকেও বিতাড়িত করতে হবে। সন্ত্রাস দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুমবার্নিকাট। গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন তিনি। সন্ত্রাস দমনে বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সাথে আমরা একযোগে কাজ করব, কেননা সন্ত্রাসবাদ শুধু এক দেশের সমস্যা নয়, সারা বিশ্বেরই সমস্যা। বন্দরনগরী চট্টগ্রামে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে স্কুলের শিক্ষক দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। স্কুলকে কলেজে রূপান্তরের 8 বছরেও নিয়োগ দেওয়া হয়নি কোনো শিক্ষক। এতে একদিকে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত যেমন হচ্ছেন, অন্যদিকে দুদিকে পাঠদান করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে 1836 সালে গড়ে ওঠা চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। স্বাধীনতার পরও শতবর্ষীয় শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সব ধরনের পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। নগরীতে কলেজ সংকট কাটাতে সরকার 2008 সালে কলেজিয়েট স্কুলকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করে। এক্ষেত্রে প্রতি বছর বিজ্ঞানে 80 ও ব্যবসায়িক শিক্ষায় 80 জন সহ মোট 160 জন এই কলেজে ভর্তির সুযোগ পায়। কিন্তু কলেজে উন্নীত হওয়ার 8 বছর পেরিয়ে গেলেও আলাদা কোনো বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ছেলেগুলা মূলত যতটুকু পাওয়ার দরকার আমাদের থেকে পড়ালেখার ব্যাপারে আমরা অতটুকু দিতে পারি না, যেহেতু স্কুলের শিক্ষক দিয়েই কলেজটা চালাইতে হয়। একই শিক্ষক স্কুল এবং কলেজে টানা পাঠদান করায় মানসম্মত শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। কলেজের জন্য বাড়তি শিক্ষক দেওয়া হয় নাই, এজন্য শিক্ষকদের রুটিনের মধ্যে অতিরিক্ত ক্লাস হিসেবে আমরা নিচ্ছি। শিক্ষক স্বল্পতা মূলত এই কারণে আমাদের ক্লাসের কিছু মানের সমস্যা হচ্ছে। অন্যান্য কলেজে একটা সাবজেক্টের জন্য হয়তো দেখা যায় কি 10-12টা বা এর চেয়ে বেশি শিক্ষক থাকে, কিন্তু আমাদের এখানে এক সাবজেক্টের জন্য 2টা বা 3টা শিক্ষক। শিক্ষকরাও বলছেন কলেজের শিক্ষার মান বাড়াতে শিক্ষক সংকট কাটানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। স্কুল এবং কলেজ দুটো একসাথে করতে গিয়ে আসলে সত্যিকার আমরা কলেজকে তেমন একটা দিতে পারতেছি না। এটার জন্য আমাদের শিক্ষক দেওয়া খুবই প্রয়োজন। প্রতিটা বিষয়ের শিক্ষক এখানে থাকার দরকার, ছেলেদের সাথে স্কুলের সাথে। সেটা আশা করি কর্তৃপক্ষ এই ব্যাপারে বিবেচনা করবে। নগরীতে সরকারি ও বেসরকারি মিলিয়ে 80টি কলেজে অধ্যয়নের সুযোগ পায় 38,000-এর মতো শিক্ষার্থী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরো থাকছে। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে বগুড়ার জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। নষ্ট হচ্ছে মূল্যবান দলিলপত্র, অভিযোগ করেও সুরাহা হয়নি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাজশাহীর দুর্গাপুরে পুকুর কেটে বন্ধ করে দেওয়া হয়েছে নদী থেকে বেরিয়ে আসা খাড়ি বা খালের পথ। কৃষকদের অভিযোগ, এতে বিলের জমি থেকে পানি বের হতে না পারায় ফসল চাষ করতে পারছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন পুকুর মালিকরা। আর লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আব্দুল সালামের ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা নদীর 4টি বিলের একটি চৌপুকুরিয়া গ্রামের সাতকান্দারা বিল। সম্প্রতি এ বিল ও নদীর সাথে যুক্ত খাড়ির মুখে খনন করা হয়েছে 9টি পুকুর। তাতে বন্ধ হয়েছে বিল থেকে পানি বেরোনোর 3টি পথ। এতে বিলের একদিকে শুকনো, অন্যদিকে পানিবন্দী রয়েছে 300 বিঘা জমি। এতে ক্ষতির মুখে পড়েছেন 3 ফসলি জমির অধিকাংশ কৃষক। আর বৃষ্টি হলে অন্য জমিগুলোও ডুবে যাবার শঙ্কায় পানি নিষ্কাশনের দাবি কৃষকের। পুকুরের পরবর্তী
যেসবগুলো জমি আছে সেই জমিগুলো সুন্দরভাবে এখন পানি বাইরে থাকে, কোনো ক্ষেতের উপযোগী না। কালভারটা বন্ধ করে দেয়, ডিবের পানি আসতে আসতে না, এই জমিটা তো ফসল হচ্ছে না। পানি যদি না নামে তো এই ধান লাগাচ্ছি এটাও ডুবে যাবে। তবে পুকুরের সাথে সংশ্লিষ্টরা বলছেন শুধু তারাই নন, এজন্য দায়ী পুকুরের ভাগিদার জমির মালিকরাও। এটা তো পড়ে থাকা জমি, এটা তো ধান করতে পারতো না, তার বদলে এটা পুকুর কাটিছে। পানি বাইরে হচ্ছে না, এখন তো আপনার জমি আপনি আমাকে দিয়েছেন, এখন তো এই দায়িত্ব আর আমি নিই। প্রশাসন ও ভূমি কর্মকর্তারা বলছেন এ বিষয়ে তৎপর রয়েছেন তারা। লিখিত অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যে কেউ তার নিজ জমিতে ইচ্ছামতো এমন কিছু করতে পারবে না যাতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। যদি এটা তারা কোনো লিখিতভাবে অভিযোগ দেয় আমাদের কাছে, অথবা যদি কর্তৃপক্ষ থেকে কোনো একটা নির্দেশনা দেওয়া হয়, আমরা পরবর্তীতে ব্যবস্থা নিতে পারবো। উপজেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে দুর্গাপুরে ব্যক্তি মালিকানায় পুকুরের সংখ্যা ৬,১২৯টি, যার অধিকাংশই ফসলি জমিতে কাটা হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সুইফটের 5 সদস্যকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এজন্য এরই মধ্যে সিআইডি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সুইফটের সঙ্গে যোগাযোগও করেছে। সিআইডি বলছে রিজার্ভ চুরির 3 মাস আগে সুইফটের প্রকৌশলীরা বাংলাদেশ ব্যাংকের সুইফট মেসেঞ্জিং প্ল্যাটফর্মের সঙ্গে নতুন যে ট্রানজ্যাকশন সিস্টেমের সংযোজন করেছিলেন তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। বিশ্বের বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংকের আন্তর্জাতিক নিরাপদ লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান সুইফট 2015 সালের মাঝামাঝি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির 3 মাস আগে সুইফটের প্রকৌশলীরা ব্যাংকটির সুইফট মেসেজিং প্ল্যাটফর্মের সাথে নতুন একটি ট্রানজ্যাকশন সিস্টেম সংযোজন করেন। সিআইডির অনুসন্ধান বলছে এ সময় বাংলাদেশ ব্যাংক ও সুইফটের মধ্যে যে বোঝাপড়া ছিল তার বাইরেও কিছু কাজ করেছেন প্রকৌশলীরা। তারা প্রথমবারের মতো রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেমের সাথে সুইফটের নেটওয়ার্ক সংযুক্ত করে যায়। এ তৎপরতাকে অপরাধমূলক মনে করেই সুইফটের 5 প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সিআইডি। ক্রিমিনাল ইন্টেনশনের বিষয়ে প্রশ্ন করার মতো যথেষ্ট উপাত্ত আমাদের কাছে আছে। ইন্ডিভিজুয়াল যে একটা দায় দায়িত্ব নির্ধারণের ব্যাপারটা আসবে, কে আসলে জড়িত, কতটুকু জড়িত, আমরা প্রাথমিকভাবে 5 জনের একটা নামের তালিকা বাংলাদেশ ব্যাংককে দিয়েছি। আমরা জানি তারা তাদেরকে কনভেও করেছে। সিআইডি আরো জানিয়েছে রিজার্ভ চুরির ঘটনায় মিশরের কায়রোর একটি আইপির সম্পৃক্ততা পাওয়া গেছে। এই ঘটনায় এরই মধ্যে সেখানকার এক নারীকে জিজ্ঞাসাবাদ ও বেশ কিছু কম্পিউটার সরঞ্জাম জব্দ করেছে মিশরীয় পুলিশ। সেসব কম্পিউটার সরঞ্জামের ফরেনসিক বিশ্লেষণ করতে ইন্টারপোল ও এফবিআই এর সহায়তায় মিশরে যাওয়ার কথা ভাবছে সিআইডি। ইজিপ্টে একটা আইপি আছে। এখন আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি তারা আমাদেরকে তথ্যটা দেবেন, এটাকে তাদের নিজের দেশের না অন্য দেশের, এবং কিভাবে তারা লিঙ্কড হলেন, কেন বাংলাদেশ ব্যাংকের একটা সার্ভার থেকে 5ই ফেব্রুয়ারি ঘটনা যখন চলছিল হ্যাকিংটা, ঠিক সেই সময়ে ওই আইপিতে একটা নোটিফিকেশন গেল। সিআইডি আরো জানিয়েছে সম্প্রতি ইন্টারপোলের 6 সাইবার ফরেনসিক বিশেষজ্ঞের সঙ্গে যৌথভাবে কাজ করার ফলে রিজার্ভ চুরির বিষয়ে চতুর্থ একটি দিকও তাদের সামনে এসেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে আকাশপথে কার্গো পরিবহনের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। এর ফলে এখন থেকে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৃতীয় দেশ হয়ে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় পণ্য পরিবহন করতে পারবে। গতকাল সচিবালয়ে সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদেরকে একথা জানান। এ সময় তিনি বলেন, সরাসরি কার্গো পরিবহনের বিষয়টি SSC3 রিপোর্টের উপর নির্ভর করবে। এদিকে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় কার্গো পরিবহনের ক্ষেত্রে তৃতীয় দেশ পুনরায় স্ক্রিনিং করতে হবে বলে জানান মন্ত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী বিমানবন্দরেও কার্গো নিরাপত্তা নিশ্চিত করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। গত 5 মে তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে RA3, এটা হচ্ছে EU এভিয়েশন সিকিউরিটি ভ্যালিডেটেড রেগুলেটেড এজেন্সি হিসেবে মর্যাদা লাভ করে। RA3 ফলে আমাদের বিমান লুফথানসা এবং ইতিহাদ এই 3টি সকল মালামাল পরিবহন করতে পারবে। তবে ডাইরেক্ট ফ্লাইট টু লন্ডন সেটা SSC3 উপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া আকাশপথে কার্গো আমদানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল অস্ট্রেলিয়া সরকার তা শিথিল করেছে। এখন থেকে বাংলাদেশ থেকে কার্গো অস্ট্রেলিয়া যেতে পারবে। তবে এই বাংলাদেশের এইটি মধ্যবর্তী যে স্টেশন সমূহ আছে সেখানে রিস্ক্রিনিং করতে হবে। শুধুমাত্র কার্যকর উদ্যোগের অভাবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে কাজে লাগানো যাচ্ছে না।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এতে ব্যাহত হচ্ছে পর্যটন শিল্পের বিকাশ। তবে জেলা প্রশাসনের দাবি, পর্যটন শিল্পের বিকাশে সরকারি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারের মাত্র 3 কিলোমিটার অংশকে পর্যটনের কাজে লাগানো সম্ভব হয়েছে। পর্যটকরা মাত্র 6টি পয়েন্টে সমুদ্রের কাছাকাছি আসতে পারে, আর সৈকতের বাকি অংশ এখনো অব্যবহৃত পড়ে আছে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে সরকারি বেসরকারি উদ্যোগে পুরো সৈকত এলাকার চিত্রই পাল্টে দেওয়া সম্ভব। থাইল্যান্ডের পাতায়া কিংবা কোরাল আইল্যান্ড হতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ। সব জায়গায় ছোট ছোট বিচকে প্রপার ইউটিলাইজ করে হিউজ ইনকাম করছে সরকারিভাবে, বাট আমাদের দেশে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত 120 কিলোমিটার, বাট এখানে আমরা ওরকম ভাবে ইউটিলাইজ করতে পারছি না। যদি সরকার উদ্যোগ নেয়, বিভিন্ন ধরনের বিনোদনমূলক কার্যক্রম, বিভিন্ন ধরনের বিনোদনমূলক উদ্যোগ যদি নেয়, তাহলে বিভিন্ন ধরনের পর্যটক আমাদের এখানে প্রচুর পরিমাণে আসা শুরু করবে। সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বয়ে যদি পরিকল্পনা নেওয়া যায়, তাহলে কক্সবাজারের পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে মনে করেন হোটেল মালিক সমিতির এই নেতা। এটা কিভাবে ইউজ করলে পর্যটকরা, বিদেশি পর্যটকরা বাংলাদেশি মুখী হবে, এরকম যদি একটা পদক্ষেপ নেওয়া যায়, আমার মনে হয় বৈদেশিক মুদ্রা যেভাবে অর্জন হবে, আমাদের যে অব্যবহৃত বীজটা ব্যবহৃত হবে। তবে কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দাবি, পুরো সমুদ্র সৈকত ও দ্বীপগুলোতে যাতে পর্যটনের বিকাশ ঘটে সে লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বিনোদনের পাশাপাশি একটা মনোতৃপ্তি নিয়ে এই জেলা কিংবা এই সৈকত থেকে যাতে তারা ফিরে সুখ স্মৃতি যাতে নিয়ে ফিরে যেতে পারে, সেই জন্য সরকার এবং জেলা প্রশাসন সর্বতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে বছর জুড়ে কক্সবাজারে 10 লাখেরও বেশি পর্যটক ভ্রমণে আসেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা খুবই কম। সময় সংবাদ, কক্সবাজার। পরিত্যক্ত ঘোষণার পরও মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে বগুড়ার জেলা ও সদর সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম। জরাজীর্ণ এই ভবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে শুধু প্রাণহানিই নয়, নষ্ট হয়ে যাবে জেলার 12টি উপজেলার ভূসম্পত্তির সব দলিল। এ অবস্থায় বারবার চিঠি লেখার পরও কোনো সুরাহা হচ্ছে না নতুন ভবন নির্মাণের। আর গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বলছেন, মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে, অনুমোদন হলেই কাজ শুরু হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম রবি। 1940 সালে বগুড়া শহরে জলশ্বরী তলায় নির্মিত এই ভবনটিকে 2013 সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বগুড়া পৌরসভা। এরপর গণপূর্ত বিভাগ 2015 সালে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে অন্যত্র অফিস সরিয়ে নিতে পত্র দেয়। কিন্তু এত দলিলপত্র নিয়ে ঝুঁকির মধ্যেই কাজ করছেন দলিল লেখক সহ অফিসের প্রায় 500 কর্মকর্তা ও কর্মচারী। পুরাতন ভবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই জায়গাটা অত্যন্ত সংকীর্ণ। আমাদের জনসংখ্যা হিসাবে এখানে আমাদের এই জায়গাটা সংকুলন হয় না। আমাদের যাওয়ার এখনো কোনো প্লেস এখনো পাওয়া যায়নি ভালোভাবে, সেজন্য আমরা যেতেও পারতেছি না। আর এই ভবনটা ঝুঁকিপূর্ণ, অনেকটাই ঝুঁকিপূর্ণ, তারপরেও আমাদের বাধ্য হয়ে কাজ করতে হচ্ছে। অফিস স্থানান্তর করতে বলা হলেও সুবিধা মতো জায়গা বাড়ি ভাড়া না পাওয়ায় অন্যত্র যেতে পারছেন না বলে জানান রেজিস্ট্রি অফিসের কর্মকর্তারা। দুঃখের বিষয় যে আমাদের প্রায় 10,000 বর্গফুট জায়গার প্রয়োজন এই মূল্যবান রেকর্ডপত্র রাখার জন্য। এইরকম কোনো ভবন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, ফলে এই অফিসটি স্থানান্তর করা খুব দুঃসাধ্য হয়ে পড়েছে। আমাদের জীবনে ঝুঁকি নিয়ে আমরা অফিস পরিচালনা করতেছি। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখানে রেকর্ড যদি নষ্ট হয় তাহলে এই এলাকায় মারামারি থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে। গণপূর্ত বিভাগের এই প্রকৌশলী জানান, নতুন ভবনের প্রস্তাবপত্র পাঠানো হয়েছে, অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে। অনুমোদন প্রক্রিয়ায় আছে, অনুমোদন হলেই এটার কাজ শুরু করতে পারবো, তবে স্পেসিফিক টাইম পিরিয়ডটা আমার জানা নেই। জেলা রেজিস্ট্রার অফিসের তথ্য মতে 1986 সাল থেকে এ অফিসে এখন পর্যন্ত প্রায় 12 লাখ বালাম বই সংরক্ষিত রয়েছে। গত অর্থ বছরে এ জেলার রেজিস্ট্রি অফিস থেকে রাজস্ব আয় হয়েছে প্রায় 500 কোটি টাকা। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। কানাডার আলবার্টা প্রদেশে ভয়াবহ দাবানল এখনো ধীর গতিতে বাড়ছে। এরই মধ্যে গেল 9 দিনের দাবানলে 1,60,000 হেক্টর এলাকা পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফোর্ট ম্যাকমারি শহরের বিকন হিল এলাকার 80% বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকার রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বিশেষজ্ঞদের ধারণা,
ব্যাপক ফসলহানির কারণে অর্থনীতির উপর 10 থেকে 13 কোটি মার্কিন ডলারের বড় চাপের মুখে পড়বে প্রদেশটি। ক্ষতিগ্রস্ত শহরটিকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে উল্লেখ করে দীর্ঘমেয়াদী সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খেলার খবর, আইপিএলে দুর্দান্ত পারফর্ম করায় এবার অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজিস লিগ বিগ ব্যাশে দল পেতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজ। বিগ ব্যাশের আসন্ন মৌসুমের জন্য অন্তত 6টি দল তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে। তবে কাটার মাস্টার কোন দলে ভিড়বেন তা নিশ্চিত হয়নি এখনো। অস্ট্রেলিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরটা ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু কি? উত্তরটা হয়তো না। আইপিএলে প্রথমবারের মতো খেলতে গিয়ে তিনি যা করছেন, তারপর বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার ডাক পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত 9 ম্যাচ খেলে 6.15 ইকোনমি রেটে 13 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে এ যে রীতিমতো কাড়াকাড়ির খবর। এ মৌসুমের বিগ ব্যাশে 7 দলের 6টিই নাকি কাটার মাস্টারকে পেতে মুখিয়ে আছে। মেলবোর্ন স্টার্স তাদের বিদেশি রেজিস্ট্রেশনের কোটা পূরণ করলেও এখনো বাকি আছে বাকি দলগুলোর রেজিস্ট্রেশন। তবে মুস্তাফিজকে দলে পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে মেলবোর্ন রেনেগেটস। আইপিএলে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচ টম মুডি যে বিগ ব্যাশের এই দলটির পরিচালকও, তাই প্রিয় শিষ্যকে নিজ শিবিরে দেখতেই চাইবেন তিনি। রেনেগেটসের বিদেশি 2 কোটায় মুস্তাফিজ ও ডোয়াইন ব্রাভোকে নিতে চান মুডি। এদিকে সিডনি সিক্সার্সও ওত পেতে আছে মুস্তাফিজকে দলে ভেড়াতে। এছাড়া এই তালিকায় আছে সিডনি থান্ডার ও পার্থ স্করচার্সের নামও। মুস্তাফিজ বিগ ব্যাশে নাম লেখালে সাকিব আল হাসানের পর তিনি হবেন দ্বিতীয় বাংলাদেশি। গতির সঙ্গে ছলনাময় স্লোয়ার আর নিখুঁত ইয়র্কারের মিশেল। বাংলাদেশের বিস্ময় বালকের বোলিংয়ের ধার এতদিনে জেনে গেছে গোটা বিশ্ব। প্রতি মুহূর্তে বিপদের ঝুঁকি, এমন পথে চলতে পথিকের বুক যেমন কেঁপে ওঠে, কাটার মাস্টার মুস্তাফিজের সামনে প্রতিপক্ষের ব্যাটসম্যানদেরও ঠিক যেন তেমনই নাজেহাল দশা। বিস্ময় বালকের ভারতবর্ষ জয় শেষ, এবার কি তবে ওশেনিয়া? অন্তত ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইট তো তাই বলছে। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গ্রামীণ জনপদে তীব্র বিদ্যুৎ সংকটে বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ক্ষোভ বাড়ছে মানুষের, সমন্বয়হীনতাকে দোষেন জ্বালানি বিশেষজ্ঞরা, অস্বীকার কর্তৃপক্ষের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিজামীকে পড়ে শোনানো হয়েছে রিভিউয়ের পূর্ণাঙ্গ রায়। ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার। করফাঁকি ও সম্পদ পাচারে অভিযুক্ত 2 লাখেরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে মোসাক ফনসেকা। রয়েছে বাংলাদেশি 5 প্রতিষ্ঠানের নাম। আগামী অর্থ বছরে এডিপির আকার বাড়ছে প্রায় 16,500 কোটি টাকা। 7% জিডিপি ধরে রাখা সরকারের জন্য চ্যালেঞ্জ হবে, মত অর্থনীতিবিদদের। এবং কার্যকর উদ্যোগের অভাবে বিকাশ ঘটছে না কক্সবাজার সমুদ্র সৈকতের। সরকারি বেসরকারি উদ্যোগের তাগিদ, বিভিন্ন কার্যক্রম গ্রহণের দাবি জেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন * স্পেস SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বর। আর সঙ্গে থাকুন।